আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে জাতীয় সংসদে পাশ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026। বৃহস্পতিবার 30 এপ্রিল সকালে সংসদের 25তম অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি উত্থাপন করেন। বিরোধী দল আপত্তি জানালেও কণ্ঠভোটে বিল দুটি পাশ হয়ে যায়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিদ্যমান আইনে বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার হিসেবে 65 বছর বয়সের পর কেউ নিয়োগ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হন। সংশোধনী বিলে এই বয়সসীমা বাতিলের প্রস্তাব করা হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010-এর সংশোধনকল্পে আনিত বিলটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 মহান সংসদে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাশ করা হোক। অন্যদিকে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিরোধী দলের অধিকার খর্ব করা যাবে না এবং স্পিকারের মাধ্যমে সেই অধিকার সংরক্ষিত হওয়া উচিত। বৃহস্পতিবার 30 এপ্রিল সকালে জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশের জন্য উত্থাপন করা হলে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ মন্তব্য করেন। তার অভিযোগ, বিল দুটি যেদিন উত্থাপন করা হয়েছে সেদিনই কাগজপত্র সরবরাহ করা হয়েছে, ফলে পর্যালোচনার যথেষ্ট সময় পাওয়া যায়নি, তাই তিনি বিল স্থগিতের দাবি জানান। তিনি আরও বলেন, সংসদের অধিকাংশ সদস্যই নতুন এবং সবাই ধীরে ধীরে বিধি শিখছেন। বিধি অনুযায়ী সংসদ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন। সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি, কারণ সময়ের সীমাবদ্ধতা ছিল। সেই ক্ষেত্রে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদেরকে এই প্রক্রিয়ার মধ্যেই থাকতে হয়েছে। তো এখন সেরকম কোনো প্রেক্ষাপট ছিল না এই দুইটা বিলের ক্ষেত্রে। আমাদের অধিকার কিন্তু খর্ব হলো। খণ্ডন আপনার চেয়ার থেকে আপনি করলেন, খণ্ডনটা কিন্তু আপনার হাতেই হল। 2 নম্বর হচ্ছে, উনি যথার্থ বলেছেন, যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় স্পেস করে দেওয়া দরকার। কিন্তু একটা কথা আছে যে বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে আমার পরিচয়। দিনটা কেমন যাবে, মর্নিং শোজ দ্য ডে। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী শুক্রবার 1 মে দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাজধানীতে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন। শ্রমিক দলের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যানার ফেস্টুন প্রস্তুত করা হয়েছে এবং মহান মে দিবস পালনে তারা নিরলসভাবে কাজ করছে। নজরুল ইসলাম খান আশা প্রকাশ করেন, শ্রমজীবী ও কর্মজীবী মানুষ অধিকার প্রতিষ্ঠার এই দিনে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দেবেন। শ্রমিক দলের এই কেন্দ্রীয় সমাবেশে শ্রমিক দলের ঢাকা মহানগর এবং আশেপাশের যে মহানগর এবং জেলাগুলির কথা আমি আপনাদেরকে বলেছি, তারা এই কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী, বহু বছর পরে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অন্যদিকে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরায় টানা 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন কর্মহীন থাকা জেলার 7 উপজেলার প্রায় 2 লক্ষাধিক জেলের মুখে তাই ফিরেছে স্বস্তির হাসি। নদী তীরবর্তী মাছের আড়তগুলো আবার ক্রেতা বিক্রেতার চিরচেনা হাঁক ডাকের অপেক্ষায়। শেষ মুহূর্তে আড়তদারদের ধোয়া মোছা ও প্রস্তুতির ব্যস্ততা চোখে পড়ছে। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা 28 ফেব্রুয়ারি রাত 12টা থেকে কার্যকর হয়। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার 30 এপ্রিল রাত 12টায়। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেরা নদীতে নামতে না পারায় অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। এখন তারা আশা করছেন, নিষেধাজ্ঞা শেষে ভালো মাছ ধরতে পারলে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।
ইরানের মিনাবির একটি মেয়েদের স্কুলে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ভয়াবহ প্রাণহানি ঘটে। এক স্কুলে ১৭০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিক্ষার্থী। এই মর্মান্তিক ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। তিনি বলেন, সেই দুর্ভাগ্যজনক পরিস্থিতির তদন্ত এখনও অব্যাহত রয়েছে এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। হেগসেথের কাছে জানতে চাওয়া হয়, ওই হামলায় যুক্তরাষ্ট্রের কত ব্যয় হয়েছে। জবাবে তিনি বলেন, এ ঘটনায় কোনো নির্দিষ্ট খরচকে তিনি আলাদা করে উল্লেখ করতে চান না। তার এই মন্তব্যে হামলার দায় ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভুল গোয়েন্দা তথ্যের কারণেই এই হামলা ঘটে। সেনাদের কাছে ধারণা ছিল ওই স্থানে ইরানের বিপ্লবী গার্ডের একটি অবকাঠামো রয়েছে, কিন্তু সেই তথ্য ছিল পুরনো। সেই ভুল তথ্যের উপর ভিত্তি করেই ক্লাস ভর্তি শিক্ষার্থীদের উপর মিসাইল নিক্ষেপ করা হয়, যা পরিণত হয় সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বেসামরিক হতাহতের ঘটনায়। তদন্ত চলমান থাকায় এখনো স্পষ্ট নয় কিভাবে এমন ভুল ঘটল এবং এর দায় কার উপর বর্তাবে। তবে আন্তর্জাতিক মহলে এই হামলা নিয়ে তীব্র সমালোচনা অব্যাহত রয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত $25 বিলিয়ন ব্যয় করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট। বুধবার ২৯ এপ্রিল তিনি মার্কিন কংগ্রেসের সশস্ত্র বাহিনী সার্ভিসেস কমিটির সামনে এই তথ্য উপস্থাপন করেন। হার্স্ট জানান, ব্যয়ের বড় অংশই গেছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনায়। গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যা পরবর্তী ৪০ দিন ধরে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে সেটি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। যুদ্ধ শুরুর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হবে, মিসাইল শক্তি ভেঙে দেওয়া হবে এবং বিপ্লবী সরকারকে এতটাই দুর্বল করা হবে যাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে তাদের পতন ঘটাতে পারে। কিন্তু টানা হামলা চালিয়েও এইসব লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। এই ব্যর্থতার পর এখন আলোচনার দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে ইরানে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের একটি প্রস্তাব দেয়, যেখানে শর্ত ছিল আগে যুদ্ধ বন্ধ করতে হবে, এরপর পারমাণবিক ইস্যুতে আলোচনা হবে। এই শর্তে রাজি হননি ট্রাম্প। ধারণা করা হচ্ছে, ইরান শিগগিরই নতুন একটি সংশোধিত প্রস্তাব দিতে পারে। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলে একের পর এক রেকর্ড ভাঙছেন বৈভব সূর্যবংশী। মঙ্গলবার পাঞ্জাবের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলে তিনি ভেঙে দিয়েছেন আন্দ্রে রাসেলের করা দ্রুততম ৪০০ রানের রেকর্ড। ২০১৯ সালে রাসেল ১৮৮ বলে ৪০০ রান করেছিলেন। বৈভব সেই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ১৬৭ বলে, অর্থাৎ রাসেলের চেয়ে ২১ বল কম খেলেই। তার ব্যাটিং ফর্ম দেখে মনে হচ্ছে দ্রুততম ৫০০ রানের রেকর্ডও ভেঙে দিতে পারেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে বৈভবের ইনিংস ছিল আগ্রাসী ও দাপুটে। ১৬ বলে ৪৩ রান, ৩টি ৪ ও ৫টি ছক্কা। এবার ফুটবলের খবর। ২০০৬ সালের পর আর্সেনাল এবং ২০১৬ সালের পর অ্যাথলেটিকো মাদ্রিদ দুই দলই বহু বছর ধরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারেনি। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ তৈরি হয়েছে। সেমিফাইনালের প্রথম লেগ শেষে দুই দলই সমানভাবে টিকে রেখেছে ফাইনালের আশা। বুধবার দিবাগত রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা, মাঠ ছাড়ে আর্সেনাল ও অ্যাথলেটিকো। ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক অ্যাথলেটিকো। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে দেন ভিক্টর গিউকেরেস। দ্বিতীয়ার্ধে একইভাবে স্পট কিক থেকে গোল করে অ্যাথলেটিকোকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।